নমস্কার। গল্পের কোলাহলের ৯৭ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকের এপিসোডেও থাকতে চলেছে দুটি সত্যি অলৌকিক ঘটনা। প্রথম ঘটনাটি পাঠিয়েছে দেবাশিস আমাদের মেল আইডিতে, আর দ্বিতীয় ঘটনাটি পাঠিয়েছে বিশ্বজিৎ সরকার আমাদের ফেসবুক পেজ ইনবক্সে। শ্রোতা বন্ধুরা, তোমরা এরকম নিজের জীবনের অলৌকিক ঘটনা বা কারোর থেকে কোনো শোনা অলৌকিক ঘটনা পাঠাতে পারো খুব সহজে আমাদের মেল আইডি গল্পের কোলাহল@gmail.com-এ অথবা আমাদের গল্পের কোলাহলের ফেসবুক পেজ ইনবক্সে। নিচে ডিসক্রিপশনে সকল লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের দুটি ঘটনাই কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো, মানে কোন জায়গা থেকে, সেটা জানালে খুব বেশি খুশি হব। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও। আর নতুন সত্যি ভৌতিক বা অলৌকিক ঘটনা মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে নিও আমাদের ছোট্ট চ্যানেল গল্পের কোলাহলকে। চলি সরাসরি প্রথম ঘটনায়, যেটা পাঠিয়েছে দেবাশিস আমাদের মেল আইডিতে। দেবাশিস যেমনভাবে আমাদের ঘটনাটি পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের প্রথম ঘটনা। নমস্কার অয়ন, আমি দেবাশিস। ঘটনা পাঠাচ্ছি মধ্যমগ্রাম থেকে। তোমার চ্যানেলটা হঠাৎ করেই একদিন চলে আসে আমার ইউটিউব ফিডে। তারপর তোমার চ্যানেলটি না সাবস্ক্রাইব করে আর থাকতে পারিনি। তবে আমার একটি ইচ্ছা রয়েছে তোমার কাছে। আমি যে ঘটনাটি পাঠাচ্ছি সেই ঘটনাটি তুমি প্লিজ তোমার চ্যানেলে পাঠ করে তোমার শ্রোতাদের শুনিও। এই ঘটনায় আমার একটি বন্ধু জড়িত আছে। তার নামটি আমি এই ঘটনায় বদলে দিয়ে কৌশিক নামটি ব্যবহার করছি, কারণ সেই বন্ধু আজ এই পৃথিবীতে নেই। তার আসল নামটাও আমি গোপন রাখছি কিছু প্রাইভেসি কনসার্নের জন্যে। আমরা দুই বন্ধু, আমি আর কৌশিক, 2016 সালে দীঘা ঘুরতে গেছিলাম। সময়টা ছিল অক্টোবর মাস। ভাগ্য আমাদের এতটাই খারাপ ছিল, যখন থেকে আমরা পৌঁছেছিলাম দীঘাতে তখন থেকেই বৃষ্টি হচ্ছিল। সেই দেখে আমাদের দুজনেরই মন মেজাজ ভালো ছিল না। তার উপর আবার হোটেল আমরা আগে থেকে বুক করিনি। সেখানে গিয়ে এক ফ্যাসাদে পড়লাম। আমাদের চেনা হোটেলে গিয়ে দেখি সব রুম বুকড। তাই বাধ্য হয়ে আমরা অন্য হোটেলের খোঁজ করতে লাগলাম। নিউ দীঘার সি বিচ থেকে বেশ কিছুটা দূরে একটু ফাঁকা ফাঁকা জায়গায় একটি হোটেল পাই। ঘরের ভাড়াটাও খুব বেশি ছিল না। কৌশিক আর আমি ঠিক করি সেই হোটেলেই থাকব। এসি রুম নিয়েছিলাম। তারপর যখন আমাদের ঘরে নিয়ে গেল, ঘর দেখে আমরা ভালোই খুশি হলাম। হোটেলের বাইরেটা দেখে যতটাই পুরনো মনে হচ্ছিল, ঘরটা বেশ খাসা। এত কম ভাড়ায় এরকম একটি ঘর পাবো আমরা ভাবতেই পারিনি। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছিল, তাই সমুদ্রে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারি না। রুমেই বসে গল্প করতে করতে একটু জিরিয়ে নিচ্ছিলাম। দুপুরে হোটেল থেকে বেরোলাম লাঞ্চ করতে। কিছুটা যেতেই একটি ভাতের হোটেল পেয়ে ঢুকে পড়লাম। পেট পুড়ে খাওয়া দাওয়া সেরে যখন হোটেলের বিল মিটিয়ে বেরোতে যাব, ভাতের হোটেলের ক্যাশ কাউন্টারে বসে থাকা ভদ্রলোকটি হঠাৎ করে আমাদের উদ্দেশ্য করে একটি প্রশ্ন করে, কোন হোটেলে আছেন দাদারা? কৌশিক হোটেলের নামটি বলে। শুনে লোকটি একটু গম্ভীরভাবেই তাকায় আমাদের দুজনের দিকে। আমরা কিছু আর না বলেই বেরিয়ে আসি। তারপর একটু সি বিচের দিকে হেঁটে আমরা হোটেলে ফিরে যাই। ঠিক করি আবার সন্ধেবেলায় বেরোব। হোটেলের রুমে ফিরে এসিটা চালিয়ে আমরা দুজনেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। গরমে ঘেমে আমার ঘুমটা ভেঙে যায়। উঠে দেখি বাইরে তখন সন্ধে নেমে গেছে। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারি না, এসি চালিয়ে তো শুয়েছিলাম, অত গরম লাগছে কেন? দেখি এসিটা চলছে। বিছানার পাশের আলোর সুইচটা অন করি। পাশে দেখি কৌশিক তখনও ঘুমোচ্ছে। আমি বুঝতে পারি না
আমার হঠাৎ এত গরম লাগছে কেন? এসির রিমোটটা নিয়ে এসির টেম্পারেচারটা 22 থেকে 20-তে করি। তারপর ওয়াশরুমে যাই। আবার একটা অদ্ভুত ব্যাপার হয়, ওয়াশরুমে ঢুকতেই আবহাওয়াটা হঠাৎ ঠান্ডা লাগে। গায়ে জ্বর এলো নাকি বুঝতে পারি না। ঘরের ভেতরে এসি চলছে, সেখানে গরম লাগছে, আর বাথরুমে ঠান্ডা। অত না ভেবে বাথরুম সেরে আমি বাইরে বেরিয়ে বিছানায় গিয়ে বসি। কৌশিক সাথে সাথে উঠে পড়ে, আমাকে বলে, ভাই এত চিল করে রেখেছিস কেন এসিটা? আমি জিজ্ঞাসা করি, তোর গরম হচ্ছে না? ও আমায় বলে, তোর শরীরে এত গরম এলো কোথা থেকে আবার? ঠান্ডায় কাঁপছি, এসিটা বন্ধ করে দে। আমার তখনও ভালোই গরম হচ্ছিল, রীতিমতো ঘামছিলাম আমি। তাও কৌশিকের কথায় এসিটা বন্ধ করে দিই। তারপর কৌশিক বলে রেডি হয়ে বেরোবো। দুজনেই তৈরি হয়ে একটু বেরোই, ঠিক করি একদম ডিনার করেই ফিরব। সবই করছিলাম আমি, তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছিল। সকাল থেকে যখন ওই রুমে ছিলাম এসি তো চালাইনি, তাও এরকম গরম তো আমার লাগছিল না। হঠাৎ সন্ধ্যের পর থেকে ওই ঘরে আমার এত গরম লাগছে কেন? বাইরে বেরিয়ে উল্টে আবহাওয়াটা অনেক ঠান্ডা বুঝতে পারি। এরপর আমরা কিছু কেনাকাটা করে তারপর একদম ডিনার সেরে আমরা হোটেলে ফিরে যাই রাত 9টা নাগাদ। তাড়াতাড়ি ফিরে গেলেও আমাদের শুতে শুতে ভালোই রাত হয়ে যায়। ঘরের মধ্যে ঢুকে থেকে আবার আমার ওরকম গরম লাগছিল। ওটা আমার শরীর কোনোভাবে খারাপ করছে ভেবে মাথা ঘামাইনি। দুপুরের ঘুমটা ঠিকঠাক হয়নি বলে আমরা তারপর শুতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার যতদূর মনে ছিল এসির টেম্পারেচারটা 22-এ করা ছিল। তবে ঘুমের মধ্যে একটা অদ্ভুত স্বপ্ন দেখি। আমাদের হোটেলের ঘরের মধ্যে আমি খাটে বসে আছি, আর কৌশিক আমার ঠিক উল্টো দিকে বসে আঙুলটা তুলে জানলার সামনের পর্দাটার দিকে দেখাচ্ছে। আমি তাকাই ওই দিকে, দেখি লম্বা পর্দার তলা দিয়ে দুটো পা দেখা যাচ্ছে, ভ্যাটভ্যাটে সাদা দুটো পা। কেউ যেন লুকিয়ে আছে ওই পর্দার পেছনে। উঠে গিয়ে আমি পর্দাটা সরাতেই দেখি পর্দার পেছনে দাঁড়িয়ে আছে কৌশিক। ও খুব ভয় পেয়েছে, তাই নিজেকে যেন লুকিয়ে রেখেছে। পেছন ফিরে বিছানায় দেখি কেউ নেই। সাথে সাথে আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে বসি খাটের উপর, দেখি ঘেমে চান করে গেছি। পাশে দেখি কৌশিক তখনও ঘুমোচ্ছে। স্বপ্নটার কথা আমার মনে পড়ে। আমি বাঁদিকের জানলার সামনের দিকের বড় পর্দাটার দিকে তাকাই। অন্ধকারে মনে হচ্ছিল যেন সত্যিই কেউ লুকিয়ে দাঁড়িয়ে আছে ওই পর্দার পেছনে। ঘরের আলোটা জ্বালি, দেখি পর্দা স্বাভাবিক। তারপর আবার আলো নিভিয়ে আমি শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসে না আর। কিছুক্ষণ শুয়ে থাকার পর হঠাৎ আমার পা দুটো কেউ সজোরে চেপে ধরে টেনে দেয় একবার। আমি বাবাগো মাগো বলে ধরফর করে উঠে পড়ি। তারপর আমি যা দেখি তাতে আমার গা শিউরে ওঠে। একটি অবয়ব আমার পায়ের ঠিক সামনে দাঁড়িয়ে। তাড়াতাড়ি আবার আলোটা জ্বালতেই দেখি ঘর পুরো ফাঁকা। হাঁপাচ্ছিলাম আমি তখন। পাশে দেখি কৌশিক তখনও ঘুমোচ্ছে। এত জোর চেঁচিয়ে উঠলাম, তাও কৌশিকের ঘুম ভাঙল না। ওরকম অদ্ভুত স্বপ্ন দেখার ফলে এরকম ভুল দেখেছি ভেবে আবার আমি শুয়ে পড়ি, তবে আলোটা আর নেভাই না। কতটা সময় পেরিয়ে গেছিল জানি না, একটু আচ্ছন্ন মতন হয়ে গেছিলাম। আবার সেই পা ধরে হ্যাঁচকা টান অনুভব করলাম। এবার যেন আমাকে টেনে প্রায় খাট থেকে ফেলেই দিয়েছিল। আমি ভয় চেঁচিয়ে উঠি, দেখি ঘর পুরো অন্ধকার। সামনে আবার দেখতে পাই সেই অবয়ব। অন্ধকারেই বুঝতে পারি ওই অবয়বটি গিয়ে দাঁড়িয়ে পড়ে পর্দার পেছনে। আমি
আলোটা জ্বালি। কৌশিক দেখি পাশেই শুয়ে। ওকে ঠেলে ডাকি, ও ওঠে না। পর্দার তলায় দুটো পা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। যা হবে দেখা যাবে, এই ভেবে আমি খাট থেকে দৌড়ে নেমে পর্দাটা সরাই। পর্দার পেছনে দেখি কৌশিক দাঁড়িয়ে আছে, চোখে ভয়ের ছাপ, মুখে আঙুল দিয়ে আমাকে চুপ করতে বলছে। কিছুটা এরকমই আমি স্বপ্নে দেখেছিলাম। তখনও স্বপ্ন দেখছি ভেবে নিজেকে একটা চিমটি কাটি। বুঝতে পারি যা হচ্ছে তা সত্যি। পেছনে খাটে দেখি ঠিক কৌশিকের মতো অবিকল একজন শুয়ে আছে। এটা স্বপ্নে আমি দেখিনি। তখন আমার মাথা গুলিয়ে যায়, কোনটা আসল কৌশিক আমি বুঝতে পারি না। তারপর হঠাৎ করেই যেন ঘরের ভেতরের তাপমাত্রা অনেক বেড়ে যায়, আমি ঘেমে চান করে যাই। তার উপর এরকম অদ্ভুত ব্যাপার ঘটছে, আমি আর বুঝতে পারি না কিছু। ওই জানলার সামনেই আমি অজ্ঞান হয়ে যাই। সকালে জ্ঞান ফিরতে দেখি খাটেই শুয়ে আছি আমি, কৌশিক ঘরে ঘুরছিল। আমি তাড়াতাড়ি আগের দিন রাতের সব কথা ওকে বলি। ও পুরো অবাক হয়ে যায়। ও বলে ও নাকি ওঠেইনি কাল রাতে, খাটে শুয়েই ও ঘুমোচ্ছিল। আর সকালে উঠে দেখেছিল আমিও নাকি পাশে শুয়েই ঘুমোচ্ছি। আমার খুব অস্বাভাবিক লাগে ব্যাপারটা। হোটেলে জিজ্ঞাসা করি ঘরের অলৌকিক ব্যাপার নিয়ে, কিছুই বলল না আমাকে। তবে বুঝেছিলাম ওরা কিছু একটা লুকোচ্ছে। আমরা আর থাকি না। আমি প্রায় জোর করেই সেই দিন দীঘা থেকে বাড়ি ফিরে আসি। তবে এরপর যা ঘটেছিল তা আরও ভয়ঙ্কর ও মর্মান্তিক। যেদিন ফিরেছিলাম তার পরের দিনেই আমার কাছে ফোন আসে কৌশিকের বাড়ি থেকে। বলে কৌশিক দীঘা থেকে আসার পরে অদ্ভুত আচরণ করছে। আমি যাই ওর বাড়িতে, ওর বাবা মা নিয়ে যায় ওর ঘরে। দেখি কৌশিক ঘরের কোথাও নেই। তারপর ওর বাবা মা দেখায় কৌশিক দাঁড়িয়ে পর্দার পেছনে। পা দুটো আমি দেখতে পাই। আমার মনটা ছ্যাঁক করে ওঠে। কৌশিকের এরকম অ্যাবনর্মাল বিহেভিয়ারটা আমি বুঝতে পারলেও কৌশিকের সাথেই কেন হচ্ছে সেটা আমি কিন্তু বুঝতে পারি না। ওর বাড়িতে তারপর আমি সব কিছু জানাই। পরের দিন সকালে কৌশিকের বাড়ি থেকে আবার আমার কাছে একটি ফোন আসে। জানতে পারি কৌশিক আর নেই। সকালে দরজা খুলতে দেখা গেছে কৌশিকের নিথর দেহটা জানলার সামনে পড়ে আছে। কেন এরকমটা হয়েছিল আমি জানি না। এরপর থেকে আমার ঘরে রোজ রাতে পর্দার তলায় দুটো পা দেখতে পাই আমি। পা দুটো আমার খুব চেনা লাগে, কৌশিকের পা। তবে সে তো মৃত। আমি তাই আর আমার শোয়ার ঘরে পর্দা লাগাই না। তাও অন্য কোথাও পর্দা থাকলে আমি এখনো দেখতে পাই সেই পর্দার তলায় কৌশিকের দুটো সাদা ভ্যাটভ্যাটে পা। দেবাশিস, কোথাও গিয়ে তুমি ফিউচার দেখোনি তো? মানে এটা হয়তো হওয়ার ছিল, মানে এরকম ভাবেই হয়তো কৌশিকের শেষ লেখা ছিল। সেটা হয়তো তুমি কোনোভাবে ওই হোটেলের রুমে দেখেছিলে। ব্যাপারটি অলৌকিক আছে কি না সেটা আমি জানি না, বাট সায়েন্টিফিক্যালি দেখতে গেলে কিন্তু হতে পারে মেবি। যাই হোক, অনেক ভালো লাগলো এই ঘটনাটি পাঠ করে। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কি ব্যাখ্যা আছে এই ঘটনাটি নিয়ে, আর কেমন লাগলো তোমাদের ঘটনাটি। চলি এবার দ্বিতীয় ঘটনায়, যেটা পাঠিয়েছে বিশ্বজিৎ সরকার আমাদের ফেসবুক পেজ ইনবক্সে। বিশ্বজিৎ দা যেমনভাবে আমাদের ঘটনাটি লিখে পাঠিয়েছে সেরকমটাই আমি পাঠ করে শোনাচ্ছি। হ্যালো, আমি বিশ্বজিৎ সরকার, পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। আমার এই পরিচয়টার সাথে আজকের ঘটনাটার কানেকশন আছে, তাই আমার পেশার কথাটা বললাম। এই ঘটনাটা 10 বছর আগের।
তখন আমার বয়স ছিল 32। আমার এক বন্ধু একদিন আমায় জানায় যে তার একজন পরিচিত ভদ্রলোক আমার মতো লোকের খোঁজ করছে যে কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত। লোকটির নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো জমিদার বাড়ি আছে। সে নিজে কলকাতায় থাকে, আর ওই বাড়ি দেখাশোনার জন্য সেখানে এক ভদ্রলোক থাকে। ওই বাড়িটা ওই ভদ্রলোকের দাদুর বানানো। সেই বাড়ি ভেঙে উনি চান একটি হেরিটেজ রিসর্ট করতে। ভদ্রলোকের সাথে আমার কথা হলো, আমি সব বিষয়টা ভালো করে জেনে নিলাম। তারপর ঠিক করলাম সেখানে যাব। এই প্রথম গ্রাম অঞ্চলে কোনো কাজ করব ভেবে বেশ উৎসাহ লাগছিল ঠিকই, কিন্তু গ্রামে যখন পৌঁছালাম তখন বিষয়টা একটু অন্যরকম লাগতে শুরু করলো। আমি বাস স্ট্যান্ডে বাস থেকে নামলাম। ওই ভদ্রলোক বলেছিল যে তার দাদুকে ওখানে সবাই চেনে। ওনার নাম বললে আর ওনার জমিদার বাড়ির কথা জিজ্ঞেস করলে লোকে ঠিক চিনিয়ে দেবে। ওনার কথা মতো আমি একটা মিষ্টির দোকানে ঢুকে ওনার দাদুর কথা বললাম। যখন ওই বাড়িতে যেতে চাই বললাম, তখন লক্ষ্য করলাম উনি কিরমভাবে যেন আমায় দেখলেন। জানতে চাইলেন কি দরকারে ওই বাড়িতে যেতে চাই আমিও সবটা জানাই যে ওনার নাতি পাঠিয়েছে। উনি তখন একটা অদ্ভুত কথা বলে যে বহু বছর হয়ে গেছে ওই ভদ্রলোক নাকি ওই বাড়িতে আসে না, শুধু একজন কর্মচারীকে রেখেছে ওই বাড়ির দেখাশোনা করার জন্য। কিন্তু রাতে ওই বাড়িতে কেউ থাকতে পারে না, তাই হয়তো ওই ভদ্রলোক ওই বাড়িটাকে ভেঙে রিসর্ট বানাতে চায়। সব শুনে একটা রিক্সা ডেকে তাতে তুলে দিল আমার। তখন বেশ ভালোই বেলা হয়েছে। রিক্সাওয়ালাও আমায় বলল যে ওই বাড়িতে যা কাজ আছে সেগুলো মিটিয়ে বিকেলের মধ্যে ওই জায়গা ছেড়ে চলে যেতে। রাতে ওই বাড়ির ধারে কাছে কেউ আসে না। আমি রিক্সা থেকে নেমে ওনাকে টাকা দিয়ে তারপর বাড়িটার দিকে তাকালাম। এরকম বাড়ি আমি প্রথমই দেখেছিলাম। বেশ অবাক হয়েছিলাম। বছরের পর বছর ঠিকভাবে পরিচর্যা না করেও সেই বাড়ির সৌন্দর্য চোখ কাটছিল আমার। বিশাল লোহার গেট, তার দুপাশে সিংহের বড় বড় দুটো মূর্তি, চারিদিকে অনেক গাছগাছালি, তারপর বিশাল বড় কাঠের দরজা, দোতলা বিশাল বড় জমিদার বাড়ি। দরজায় ধাক্কা দিতেই একজন লোক দরজা খুলল। বুঝতে পারলাম যে এই সেই কর্মচারী। লোকটি হেসে আমায় ভেতরে নিয়ে গেল। লোকটির নাম গণেশ। সে বলল যে তার দাদাবাবু তাকে ফোন করে সব বলেছে, কিন্তু লোকটি আমায় সাবধান করল যে ওই বাড়িতে যা কাজ আছে সব দিনের আলোয় করে রাতে বাড়ি ফিরে যেতে, ওখানে থেকে যেন আমি কোনো কাজ না করি। কারণ জানতে চাওয়াতে বলল যে ওই বাড়ির নিচের তলায় একটি ঘর তালা বন্ধ হয়ে পড়ে আছে। সেই ঘরে কেউ এমন আছে যে রাতে ওই বাড়িতে থাকে, সকালে তাকে জীবিত অবস্থায় দেখতে পাওয়া যায় না। এর আগে ওই বাড়িতে গণেশের জায়গায় অন্য একজন কাজ করত। সারাদিন ওই বাড়িতে থাকার কথা ভদ্রলোক তাকে বলেছিল। সে না জেনেই ওই বাড়িতে থেকে যায়। পরের দিন তার মৃতদেহ ওই বাড়ির উঠোনে পাওয়া গেছিল। তারপরেই গণেশ এই চাকরি পায়, কিন্তু সে দিনের আলো থাকতে থাকতেই ওই বাড়ি ছেড়ে চলে যায়। শুধু টাকার দরকার বলেই ওই বাড়িতে সে কাজ করে। আমি সব শুনলাম। এসব গ্রামের লোকজনের ভূতের গল্পে আমার বিশ্বাস করলে চলবে না। আমি বললাম যে একদিন আমায় ওই বাড়িতে থাকতেই হবে, না হলে কাজ এগোতে পারবো না। তারপর না হয় সব লোকজন নিয়ে এসে দিনের বেলায় কাজ করব। কিন্তু গণেশ আমায় বারবার সাবধান করল। বলল যে ওই বাড়ি
কেউ নিতে চায় না বলেই তার দাদাবাবু ওই বাড়ি ভেঙে অন্য কিছু তৈরি করতে চায়। কিন্তু যে ওই ঘরে আছে সে থাকাকালীন ওই বাড়ি ভেঙে নতুন কিছু করা সম্ভব নয়। আমি আর বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করলাম। পুরো জায়গাটা ভালো করে ঘুরে দেখলাম যে কোথায় কি করা যায়। হালকা সেসব ভাবলাম, মাপঝোপ করলাম। তারপর দোতলার ঘর অপরিষ্কার বলে নিচের একটি ঘরে আমায় এক রাত্রি থাকার ব্যবস্থা করে দিল গণেশ। তখনও সে বারণ করে যাচ্ছিল আমায়, বলছিল তার বাড়িতে গিয়ে থাকতে, কিন্তু তার বাড়িতে থাকলে তো আমার কাজ হবে না। শেষে আমাকে না বোঝাতে পেরে গণেশ চলে গেল। পুরো বাড়িতে তখন আমি একা। রাতের খাবার কিনে দিয়ে গেছিল। ঘরের মধ্যে বসে বসে আমি ড্রয়িং খাতায় কিছু ম্যাপিং করছিলাম। ভাবলাম যে একটু উঠোনে গিয়ে হাওয়া খেয়ে আসি। ঘড়িতে দেখলাম রাত 8টা বাজে। তখনই বাইরে দেখে মনে হচ্ছিল যেন কত রাত হয়ে গেছে। উঠোনে পায়চারি করছি তখন, সব ঘরগুলো দেখছিলাম। ওপরের দিকেও একবার তাকালাম। হঠাৎ শুনলাম কেউ সদর দরজায় ধাক্কা দিচ্ছে। ভাবলাম হয়তো গণেশ এসেছে। পরিষ্কার দরজায় ধাক্কা দেবার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। দরজাটা তাড়াতাড়ি গিয়ে আমি খুললাম, কিন্তু দেখলাম সামনে অন্ধকার ফাঁকা রাস্তা, কোথাও কেউ নেই। বাইরে মুখ বাড়িয়ে দেখি সত্যিই কেউ নেই। দরজাটা বন্ধ করে উঠোনে এসে দাঁড়াই। ওই বাড়িতে হাতে গোনা মাত্র কটা আলো জ্বলছিল। উঠোনে আর দালানে কিছু কিছু আলো, যার জন্য জায়গাটা ভালো দেখা যাচ্ছিল না। আবার দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পেলাম। ভালো করে শুনলাম, বুঝতে পারলাম শব্দটা সদর দরজা থেকে নয়, ওটা দালানের একদম শেষ প্রান্ত থেকে আসছে। আমি দালান দিয়ে হেঁটে যেতেই দেখলাম দালানের শেষ প্রান্তে সত্যিই একটা ঘর, আর সেই ঘরের দরজার কড়ায় শেকলটা দিয়ে খুব অদ্ভুতভাবে বাঁধা। সেই শেকলের ওপর কিছু তাগা জড়ানো, তার সাথে একটা মোটা তালা ঝুলছে, তার উপরে একটি লাল সিঁদুরের টিপ। ওই দরজায় ঠিক সেই সময় আবার শব্দ হয়। বুঝতে পারলাম সত্যিই ওই ঘরে কেউ আছে, যাকে বন্ধ করে রাখা হয়েছে এইভাবে। ক্রমশ দরজার শব্দ বাড়তে শুরু করলো, যেন দরজাটা এবার ভেঙে পড়ে যাবে। কিন্তু গণেশ বলে গেছে যাই হয়ে যাক ওই দরজা যেন না খুলি। হঠাৎ শব্দটা থেমে যায়। কানে এলো দরজায় যেন কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। আমি ভাবলাম আমার ঘরে গিয়েই কোনো রকমে দরজা বন্ধ করে রাতটা কাটাবো। একা কিছু বিপদ হলে সামলাতে পারবো না। আমি যখন নিজের ঘরের দিকে আসছি, ঠিক সেই সময় আমি পরিষ্কার শুনতে পেলাম ওই ঘরের ভেতর থেকে গণেশের গলা আসছে, বাবু দরজা খোলো, আমায় বাঁচাও বাবু, আমি তো আটকে আছি এখানে, আমায় তো মেরে ফেলবে, আমায় মেরে ফেলবে। গণেশের গলা শুনতে পেয়ে আমি আর নিজেকে আটকাতে পারলাম না। মনে হলো সত্যিই ও হয়তো বিপদে পড়েছে, ওই ঘরে বন্দি হয়ে গেছে। তাড়াতাড়ি হাতের সামনে যা পেলাম তাই দিয়ে তালা ভাঙলাম, ওই শেকলটা সরালাম। দরজাটা চোখের সামনে নিজের মতো হালকা খুলে গেল, আর সেখান থেকে পরিষ্কার দেখলাম একটা হাত যেন হাওয়ায় ভেসে বেরিয়ে এলো, আর তারপর আমার ঘাড় ধরে ওই ঘরের ভেতরে টানার চেষ্টা করছিল। আমি বুঝতে পারছিলাম বিপদ ঘটতে চলেছে। আমার হাতে ওই তাগায় মোড়া শেকলটা তখনও ছিল। আমি সেটা ওই হাতটার ওপর শক্ত করে জড়িয়ে দিই, মনে মনে ঠাকুরের নাম করতে থাকি। চোখের সামনে ওই দরজাটা বন্ধ হয়ে যায়। আমি নিজের অজান্তেই সেখানে জ্ঞান হারাই। পরের দিন সকালে গণেশ আমার জ্ঞান ফেরায়। আমি যে বেঁচে আছি সেই দেখেই ও খুশি হয়। আমি গণেশকে সব কিছু বলে বাড়ি ফিরে আসি। এরপর ওই বাড়ি যখন ভাঙা হয় দিনের আলোয়, তখন ওই ঘরের মাটির তলা খুঁড়ে একটি কফিন পাওয়া যায়, যার মধ্যে ছিল একটি নরকঙ্কাল।
সেই নরকঙ্কালের দুটো দাঁত খুব অদ্ভুত ছিল। সেই দুটো দাঁত কিন্তু ক্যানাইন টিথ নয়, সামনের দুটো দাঁত। সামনের দুটো দাঁত খুব অদ্ভুতভাবে বড়, একটু ছুঁচলো, ক্যানাইন টিথের মতো। কার মৃতদেহ ওটা সেটা কেউ জানতো না। তারপর ওই জায়গায় ভালো করে পুজো হয়, জায়গাটাকে শুদ্ধ করা হয়। তারপরেই সেখানে কনস্ট্রাকশনের কাজ আমরা শুরু করি। এই প্রথমবার আমি কোনো ঘটনায় পেলাম যে সামনের দাঁতগুলো খুব অদ্ভুত। যেখানে অন্য জায়গায় ক্যানাইন টিথগুলো হয়, বাট সামনের দাঁতটা একটুখানি খটকা লাগলো। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে আমাদের চ্যানেলে ঘটনাটি পাঠিয়েছেন। শ্রোতা বন্ধুরা, জানাও তোমাদের কেমন লাগলো আজকের দ্বিতীয় ঘটনাটি, আর কোন ঘটনাটি বেশি ভালো লাগলো, প্রথমটা নাকি দ্বিতীয়টা। লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, এটা আমাদের অনেক সাপোর্ট হবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।